বালির যে একটা আগের ভৌগোলিক চিত্র ছিল, সেই ভৌগোলিক চিত্র প্রত্যেকদিন নষ্ট করা হচ্ছে। সেই গঙ্গার ঘাটগুলোকে গঙ্গা চুরি করে নেওয়া হচ্ছে। গঙ্গা চুরি করে এইভাবে তার মধ্যে অবৈধ নির্মাণ বা কনস্ট্রাকশন হচ্ছে, যার ফলে গঙ্গার যে প্রাকৃতিক একটা জায়গা, সেখান থেকে বালির ভারসাম্য নষ্ট হচ্ছে। রেল ভীষণভাবে তৃণমূলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দেখতে পাবেন রেলের যে সমস্ত জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে এই কৈলাস মিশ্রের নেতৃত্বে, অর্থাৎ তৃণমূলের নেতৃত্বে, ভাইপোর নেতৃত্বে তোলাবাজি করে দোকান বসানো হয়েছিল, যার ফলে রেলের জায়গা থেকে যে রেলের পরিষেবাগুলো দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে হকার বলুন বা হকার ছাড়াও বিভিন্ন রেলের যে লাইন, সেই লাইনের পাশে বস্তি অঞ্চল তৈরি করে রেলের যে পরিষেবা, সেই পরিষেবাকে ব্যাহত করা হচ্ছিল। রেলের যে জায়গা, তাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাজকে ব্যাহত করবার জন্য যে পরিসর তৈরি করা হয়েছিল গোটা বালি জুড়ে, সেটা আমাদের বালির মানুষের ক্ষেত্রে অনেকটাই সমস্যা তৈরি করেছিল। তৃণমূলের 15 বছরের রাজত্বে আমরা একাধিক যে আর্থিক তজরূপ এবং আর্থিক দুর্নীতির একাধিক চিত্র আমাদের এই প্যাম্পলেট বাংলা চ্যানেল আপনাদের দেখিয়েছি, যার বর্তমান পরিণাম এবং ফলস্বরূপ আপনারা বর্তমান সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র এই আর্থিক দুর্নীতি বা আর্থিক যে সমস্যা, এটাতেই তৃণমূল আবদ্ধ ছিল না, ছিল রাজ্যের যে একাধিক ব্যবস্থা, তা স্বাস্থ্য হতে পারে, শিক্ষা হতে পারে, এবং তার পাশাপাশি পরিবেশগত নানা সমস্যা সৃষ্টি করে গেছে 15 বছর এই তৃণমূল রাজত্ব। এখন আমরা উপস্থিত হয়েছি সরাসরি হাওড়া জেলার অন্তর্গত বালি বিধানসভায়। আমার সঙ্গে রয়েছেন দিদি। এই যে বালি যে বিধানসভা যে আপনাদের রয়েছে, এখানে যে দেখা যায় একাধিক দিনের দূষণের ক্ষেত্রে 1 নম্বর স্থান নিয়েছিল পশ্চিমবঙ্গের মধ্যে আপনাদের এই হাওড়া বিধানসভার, হাওড়া জেলার একাধিক বিধানসভা। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, দূষণের ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হচ্ছে বালি বহু পুরনো শহর। তো সেখানে দাঁড়িয়ে বালির যে একটা আগের ভৌগোলিক চিত্র ছিল, সেই ভৌগোলিক চিত্র প্রত্যেক দিন নষ্ট করা হচ্ছে। বালিতে যে গঙ্গার ঘাট রয়েছে, সেই গঙ্গার ঘাটগুলোকে গঙ্গা চুরি করে নেওয়া হচ্ছে। গঙ্গা চুরি করে এইভাবে তার মধ্যে অবৈধ নির্মাণ বা কনস্ট্রাকশন হচ্ছে, যার ফলে গঙ্গার যে প্রাকৃতিক একটা জায়গা, সেখান থেকে বালির ভারসাম্য নষ্ট হচ্ছে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় প্রমোটার রাজ, অর্থাৎ ফ্ল্যাট তৈরির ব্যাপার চলছে। এবং ফ্ল্যাট তৈরি যেখানে হচ্ছে, যে জায়গাগুলোতে, কোনো জায়গায় ধরুন আমাদের যে জায়গা রাস্তা, তাতে যখন G+3 অর্ডার হচ্ছে, সেখানে G+5, G+4 এরকম ফ্ল্যাট হয়েছে। এবং এইভাবে অনিয়ন্ত্রিতভাবে ফ্ল্যাট তৈরি হওয়ার জন্য বারবার করেই বনাঞ্চল গাছপালা এগুলোকে কাটা হচ্ছে। সেই ক্ষেত্রে একটা বিশাল দূষণ তৈরি হচ্ছে। এবং যে পরিমাণ গাছ কাটা হচ্ছে, যেটা আমাদের বিশ্ব উষ্ণায়নের পর থেকে বারবার করে বলা হয়েছিল, একটি গাছ কাটলে সঙ্গে সঙ্গে তার সাবস্টিটিউট আরেকটা গাছ লাগাতে হবে, সেই কাজ বালিতে হয়নি। এবং তার ফল হচ্ছে আমাদের বালি একদম দূষণের একটা জায়গায় পরিণত হয়েছে। আর সেখান থেকে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের যে বিগত সরকার ছিল, সে সরকার সম্পূর্ণ চোখ বন্ধ করেছিল। এবং তার ফলস্বরূপ আজকে আমরা 1 মাস হলো আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এসছে পশ্চিমবঙ্গে। আমরা একটু একটু করে প্রত্যেকটা জায়গা ধরার চেষ্টা করছি। আমাদের বিগত দিনে, কিছুদিন আগে আপনারা জানেন, বিশ্ব পরিবেশ দিবস, বৃক্ষরোপণ, আমাদের যিনি এখানকার বিধায়ক রয়েছেন সম্মানীয়, তিনি এখানে প্রত্যেকটা মানুষকে আহ্বান করেছেন গাছ লাগানোর জন্য। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বারবার করে সব জায়গায় মানুষকে সচেতন করা হয়েছে। বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে মানুষকে উপহার হিসেবে রক্তদান শিবির থেকে আরম্ভ করে সব কাজে আমাদের বিধায়কের নেতৃত্বে বা আমাদের বিভিন্ন লোকাল স্তরের নেতৃত্বের যে সহযোগিতা, তার মধ্যে দিয়ে সব জায়গায় মানুষকে গাছ প্রদান করা হয়েছে। এবং গাছ, একটি গাছ মায়ের নামে, এইরকম একটা স্লোগানকে সামনে রেখে সর্বত্র গাছ লাগানোর কর্মসূচি চলছে। আচ্ছা দিদি, যেমনটা বললাম যে পরিবেশ দূষণের একটা বিষয় তো রয়েছেই, তার পাশাপাশি রয়েছে দীর্ঘ 1.5 দশকেরও টাইম ধরে এই বালি বিধানসভা, হাওড়া যে বিধানসভা রয়েছে, সেখানে পৌর ভোট হয়নি। এই পৌর ভোট যে প্রাক্তন তৃণমূল রাজত্বে না করানোর কারণ কি, কেন করেনি এই তৃণমূল? সব থেকে বড় বিষয় হচ্ছে, পৌর ভোট হলে পারে সাধারণ মানুষ যে পরিষেবাগুলো থেকে ব্যাহত হয়েছেন দীর্ঘ 15 বছর ধরে, দীর্ঘদিনের এই ব্যাহত থাকার ফলে মানুষের ভেতরে যে ক্ষোভ পঞ্জীভূত হয়েছিল, সেই ক্ষোভ আপনারা জানেন ভোটের যন্ত্রে পড়বে। এবং যেটা ঠিক হয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনে, বালির পৌর সমস্যা, বালির ভগ্নপ্রায় রাস্তা, জমা জলের সমস্যা, নর্দমা অপরিচ্ছন্ন, যত্রতত্র আবর্জনার স্তূপ, এই সকল সমস্যা, এবং পৌরসভাটাকে পুরো খোকলা করা হয়েছে। আমরা যখন পৌরসভার দায়িত্ব, যখন আমাদের যে সরকার, সে সরকার গ্রহণ করছে, বালি পৌরসভার ভাড়ার শূন্য। পৌরসভাকে একবার করে ট্রান্সফার করা হয়েছে হাওড়া কর্পোরেশনে, সেখান থেকে আবার বালিতে ফিরিয়ে আনা, এই সমস্ত কিছুর মধ্যে কোটি কোটি টাকা তছরূপ। এবং গোটা বালি জুড়ে পৌর প্রশাসনের যে কাজ, যে মূল কর্মপদ্ধতি, সেটাকে বিনষ্ট করা হয়েছে। এবং তার ফলে এখানে পৌর ভোটটাকেও করতে দেওয়া হয়নি, কোনো জনপ্রতিনিধি নেই কোনো ওয়ার্ডে, যার ফলে বালির এই সমস্ত সমস্যাগুলো আরও দীর্ঘদিন ধরে মানুষের কাছে প্রকট হয়েছে। আচ্ছা দিদি, এই যে কৈলাস মিশ্র দীর্ঘদিনের এখানকার যে কাউন্সিলর ছিল এবং তিনি তার পাশাপাশি যুব সভাপতিও ছিলেন,
এই যে পৌর ভোট না করানোর পেছনে তার কি রকম ভূমিকা রয়েছে, তিনি কিভাবে দায়ী এই না করানোর পেছনে? তিনি এখানে অনেকভাবেই দায়ী আছেন। তিনি চাইতেন, মানে দিদির সঙ্গে মিলে হয়তো উনি ভোট না করাতেই চেয়েছিলেন। কারণ হচ্ছে কি, এখানে ভোট করালে সমস্ত রকম যে কাজ মানুষ সুযোগ সুবিধা এখানে পেতো, সেগুলো আমাদের কর্পোরেশনে গিয়ে করাতে হচ্ছে। আর এখানে ইনলিগাল যেসব কনস্ট্রাকশনগুলো হচ্ছে, যেগুলো দিদি বললো G+2 এর কথা, G+5 হচ্ছে, ওইগুলো এখানে হতো না। সেই ফলে তার ফলে এখানে ভোট হয়নি। এবং ভোট হয়নি বলে বালির মানুষ প্রচুর মানে খুব কষ্টের মধ্যে ছিল। যা কিছু দরকার ছিল সব কিছু কর্পোরেশনে আমাদের ছুটতে হতো। আমাদের সামনে বালি বিধানসভা মিউনিসিপ্যালিটি থাকা সত্ত্বেও আমরা সেখানে কোনো কাজের পরিষেবা পেতাম না। দিদি, রেল যেখানে এখানে বালি এবং হাওড়া জেলার মধ্যে যেটা আছে, রেল একটা প্রধান বিষয় গোটা দেশের মধ্যে, সেখানে রেল কিভাবে এই তৃণমূলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে? রেল ভীষণভাবে তৃণমূলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দেখতে পাবেন রেলের যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এই কৈলাস মিশ্রের নেতৃত্বে, অর্থাৎ তৃণমূলের নেতৃত্বে, ভাইপোর নেতৃত্বে তোলাবাজি করে দোকান বসানো হয়েছিল, যার ফলে রেলের জায়গা থেকে যে রেলের পরিষেবাগুলো দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে হকার বলুন বা হকার ছাড়াও বিভিন্ন রেলের যে লাইন, সেই লাইনের পাশে বস্তি অঞ্চল তৈরি করে রেলের যে পরিষেবা, সেই পরিষেবাকে ব্যাহত করা হচ্ছিল। রেলের যে জায়গা, তাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাজকে ব্যাহত করবার জন্য যে মানে পরিসর তৈরি করা হয়েছিল গোটা বালি জুড়ে, সেটা আমাদের বালির মানুষের ক্ষেত্রে অনেকটাই সমস্যা তৈরি করেছিল। দিদি, আগামী ডিসেম্বরের মধ্যে কলকাতা সহ এবং কলকাতা লাগোয়া সমস্ত পৌরসভা এলাকাতে সেখানে পৌর ভোট করানোর নির্দেশ দিয়েছেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের যে বালির ব্যবস্থাপনা আগামীতে আরও ভালো হতে পারে, এই নিয়ে কতটা আশাবাদী আপনারা, কেন দেখছেন? অবশ্যই ভালো হবে। যেটা ওনারা কখনো কেউ করতে পারেনি, বালিতে কেউ উন্নতি করতে পারেনি, সেই উন্নতি অবশ্যই হবে। এখন আমাদের এত উন্নতির দিকে এগাচ্ছে যে আর পেছনে ঘোরার মতো কোনো মানে ইয়েই হয় না, অবশ্যই আগে যাবে। আর আমরা সবসময় শুভেন্দুবাবুর সাথে আছি, শুভেন্দুবাবুর সাথে আছি। আর সব কিছু আমরা সব কাজ সবসময় দেখেই করব। যতটা আমাদের দ্বারা প্রয়োজন হবে আমরা সবসময় ওনার সাথে থাকবো, যতটুকু দরকার হবে আমরা করব। যেটা আগে কখনো হয়নি সেটা অবশ্যই এখন হবে, হতেই হবে। দিদি, দিদি, একের পর এক দুর্নীতির চিত্র আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পালা বদলের পরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আপনি বললেন G+5 ছিল, G+8 করে দেওয়া হয়েছে, 10 করে দেওয়া হয়েছে, একাধিক যে ব্যাপার, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের যিনি তৃণমূলের সরবরাহ, তারও বাড়ির ক্ষেত্রে এরকম রকমের চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি, তারও বাড়ির ক্ষেত্রে ইলিগালভাবে বানানো হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ডিম থেরাপি, গোটা বাংলার মানুষ দেখছে ডিম থেরাপি। তো 4 তারিখে যদি পশ্চিমবঙ্গের সরকারটা না বদলাতো, তাহলে এই ডিম থেরাপি বোম থেরাপিতে পরিণত হতো। বাংলার মানুষ এটা জানে এবং আমরা মনে প্রাণে এটা বিশ্বাস করি। ডিম থেরাপি নিয়ে যে চর্চা চলছে বর্তমানে, 4 তারিখের এই বদল না আসলে পারে ওটা বোম থেরাপিতে পৌঁছতো। এবং সেখান থেকে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি, অর্থাৎ আমার বাংলার পাপ্পু, তার পরিবার এবং তার পিসি, তার মদতে গোটা ওই যে আমাদের ওই কালীঘাটের টালির চালা পুরোটাই দুষ্কৃতীদের আটশালা এবং পাঠশালা, এটা হচ্ছে ব্যাপার। তো ওনার বাড়ি বেআইনি হবে না, যার বাড়িতে এসকেলেটর থাকে, যাকে চোখের চিকিৎসা করাবার জন্য পশ্চিমবঙ্গ তথা ভারতের বাইরে বিদেশে যেতে হয়, এদিকে উনি বলেন মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ড, উন্নত পরিষেবা, উনি বলেন সুপার ফেসিলিটি সমস্ত জায়গায় হসপিটালে পাওয়া যাচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যে মানুষ এখানে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের মানুষ, আপনি আমি প্রত্যেকেই রুজি রোজগারের পেছনে দৌড়ই, সকাল থেকে কোনো না কোনো রোজগার করি, তারপরে গিয়ে আমরা আমাদের ভাত খাই পেটে। তো অভিষেক ব্যানার্জি কোথায় ছিলেন? উনি রাজনীতির দিক থেকেই বলুন আর উনি ওনার রুজি রোজগারের দিক থেকেই বলুন, উনি ঠিক কী কাজ করেন? এই প্রশ্নটা আমাদের পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ওনার কাছে রইল। উনি কী কাজ করে ওনার এই সম্পত্তি তৈরি করেছেন, যে সম্পত্তি পশ্চিমবঙ্গের মানুষের কাছে এখন ওই ডিম থেরাপির মতোই খুব চর্চিত হয়ে গেছে। এবং একটা বিষয় সবথেকে বড়, সময় বড় বলবান। যে অভিষেক ব্যানার্জি বিগত দিনে গার্ড অফ অনার দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হতো, গোটা রাস্তাকে করিডোর করে ওনার মানে প্রবেশ পথ, ওনার যাত্রাপথকে পরিষ্কার করা হতো, এখন সেই পশ্চিমবঙ্গে, সেই কলকাতার বুকে ওনার গাড়ির জানলাটাকে গার্ড করবার জন্য দুজন 4জন দেহরক্ষীকে রাখতে হচ্ছে, ওনাকে মুখ লুকিয়ে লজ্জায় পালাতে হচ্ছে। এটাই সময়ের মানে আমাদের কাছে পরিভাষা এবং পরিহাস। দিদি, একদম শেষ প্রশ্ন, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মানুষের মধ্যে যে সারা নতুন সরকারের পালাবদলের প্রতি তারা কতটা আনন্দিত, আমরা একাধিক গ্রাউন্ড রিপোর্ট করেছি, সে চিত্র আমাদের চ্যানেলে রয়েছে। বিষয় হচ্ছে, আজকে যেখানে দেখা যাচ্ছে, এরপরেও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি সরাসরি গেছেন হাইকোর্টে, তিনি বলছেন ভবানীপুরের ভোট নাকি স্বচ্ছ হয়নি। কতটা আপনাদের হাসির মতো লাগছে বিষয়টা, হাস্যকৌতুক লাগছে?
আমাদের পশ্চিমবঙ্গ দেখেছে বিষ্ণু মাতাকে, পশ্চিমবঙ্গ দেখেছে এবার আমার যাবার পালা, এই গানটা শুনতে আমরা বেশি পছন্দ করেছি। তো এখান থেকে দাঁড়িয়ে আমার পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী, যিনি এখন বর্তমানে বিগত দিনের কথা হয়ে গেছেন, তার কোনো কার্যক্রম, তার কোনো কথা, তার কোনো বিবৃতি সবটাই পশ্চিমবঙ্গের বুকে বালখিল্যের মতন দেখায়। পশ্চিমবঙ্গের মানুষ ভালো মতন বুঝে গিয়েছেন উনি যে কথা বলেন, উনি যে কাজ করেন, সব কাজের মধ্যেই কোনোটার যোগসূত্র নেই এবং সত্যতা নেই। তো এই সত্যহীন ভদ্রমহিলার বিষয়ে কোনো কথা বলার কোনো রুচি আমাদের নেই। এই যে বালির যে নতুন যে বিধায়ক রয়েছেন সঞ্জয় সিং স্যার রয়েছেন, তার আগামী যে পদক্ষেপ বা এই যে রাজ্যে বিজেপি সরকার আগামী পদক্ষেপে বালি শহর কেমন হতে পারে, বালি বিধানসভা, হাওড়া জেলার একাধিক বিধানসভা কেমন হতে পারে, সেই নিয়ে একটু যদি বলেন। সর্বপ্রথম বালি বিধায়ক তথা আমার বালির সম্মানীয় নেতৃত্ব সঞ্জয় সিং মহাশয়, ওনার সর্বপ্রথম এবং প্রধান বার্তা ছিল ভয়মুক্ত বালি। উনি বলেছিলেন ভরসা ইন এবং ভয় আউট। তো গোটা পশ্চিমবাংলা জুড়ে যেরকম ভরসা ইন এবং ভয় আউট এটা হয়েছে, আমাদের বালির ক্ষেত্রেও তাই। সেজন্যই বালিতে কোনো অশান্তি নেই, বালির মানুষ শান্তিতে রয়েছে। দ্বিতীয়ত, বালির প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে আমাদের সম্মানীয় বিধায়ক বলেছিলেন যে আপনাদের যে সমস্যাগুলো বর্তমানে রয়েছে সে সমস্যাগুলো নিরসনের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর, এবং কথার মতন কাজ হয়েছে। আমাদের নতুন সরকার, যার সবে ভূমিষ্ঠ হয়েছে, এখনও আতুরে রয়েছে, 1 মাস কয়েকটা দিন গেছে। তো আমাদের সরকারের যে প্রতিশ্রুতি ছিল মানুষের জন্য জল, মানুষের পৌর পরিষেবা, সেই ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি অবাক হবেন যদি বালি পৌরসভায় আপনি পৌঁছন, আপনি দেখতে পারবেন কত মানুষ তাদের দরকারি নিত্যনৈমিত্তিক কাজের জন্য প্রত্যেকদিন বালি মিউনিসিপ্যালিটিতে লাইন দিচ্ছে, এবং উনি ওনার সাধ্য মতন যতটা সম্ভব মানুষকে তার পরিষেবা দিচ্ছেন। উনি এখনও প্রত্যেকটি এলাকায় পৌঁছচ্ছেন, ক্লাব মারফত, এলাকার মানুষের মারফত উনি সমস্যা তুলে আনছেন। প্রত্যেকটি ওয়ার্ড থেকে উনি কমিটি করে দিয়েছেন, এবং বিগত কিছুদিন ধরে আপনি দেখেছেন অকাল বৃষ্টি, এবং সেই বৃষ্টির জলে বালি জলমগ্ন ছিল। যতটা তাড়াতাড়ি সম্ভব সেই জলকে নিকাশি ব্যবস্থা উনি তৈরি করেছেন। বিভিন্ন জায়গায় গঙ্গার ঘাটে যে সমস্ত জায়গায় লক গেট আছে ওখানে উনি নিজে পৌঁছেছেন, আমাদের সংগঠনের সবাইকে নিয়ে পৌঁছেছেন, এবং সেই জায়গা থেকে মানুষকে কতটা তাড়াতাড়ি রিলিফ দেওয়া যায় সেই ক্ষেত্রে উনি বদ্ধপরিকর। আমরা যথেষ্ট আশাবাদী সাধারণ মানুষের সমস্যা দূর করে আমরা আগামী দিনে সুস্থ বালি, সুন্দর বালি তৈরি করতে পারবো। ধন্যবাদ। আপনারা শুনলেন বক্তব্য, এবং বক্তব্যের নিরিখে যদি বলতে হয়, হাওড়া জেলার যে একাধিক বিধানসভা রয়েছে, হাওড়া বিধানসভা, হাওড়া উত্তর, বালি, সেই বিধানসভার একাধিক মানুষ রয়েছে এবং তারা এই বিজেপি সরকারে কার্যত হাসছেন। তারা আশাবাদী যে এই বিধানসভাগুলির আগামীতে উন্নতি হবে, এবং যে দুর্দশায়, যে একদম তলানিতে পৌঁছে গেছিলো এই বিধানসভাগুলি, আগামীতে তারা শীর্ষে পৌঁছাবে। আমরাও আশা রাখবো সেই দিকেই। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দ্য প্যাম্পলেট বাংলার।